সবচেয়ে আমাদের জন্য বেশি আনন্দের, আমার পরিবারের জন্য বেশি আনন্দের। এর চেয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুকর, উনি ওর জীবিত অবস্থায় এই পুরস্কারটা আমাদেরকে দিয়েছেন। আমাদের আজাদির আছে বলে এটা এসেছে আজাদির পাঠকদের কাছে, পুরো চট্টগ্রামবাসীর কাছে আমরা কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, অনেক বছর তো আমরা একসাথে কাটিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় খুব একজন ভালো মানুষ, সত্যিকারের। আজকালকার দিনে খুব কম দেখা যায় এরকম ভদ্র বলেন, মার্জিত বলেন, সব দিক দিয়ে কোনো নেগেটিভ কথা বলে না, মানুষকে ভালোবাসে। আমার চোখে তো সবচেয়ে ভালো হাজবেন্ড বলে আমি মনে করি। স্বামী হিসেবে, বাবা হিসেবে ওর অনেক গুণ। দোষ তো থাকবে, একটু তো একজন রক্ত মাংসের মানুষ, ও তো আর ফেরেশতা না। যেগুলি আছে ওগুলি সবার মানে সবকিছুর ঊর্ধ্বে আর কি, ওগুলি সেরকম বলার মতো কিছু নাই। রাগ আছে, অভিমান আছে, সবকিছু মিলিয়ে একটা সত্যিকারের একজন ভালো মানুষ হিসাবে আমি পেয়েছি। না, আমি ওর সম্বন্ধে আমি সবচেয়ে বেশি জানি আমি, কিন্তু এটা তো মানে প্রকাশ করার ভাষা আমার নাই। আমি ওর দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ ওকে সুস্থ শরীরে বাঁচিয়ে রাখুক আমাদের জন্য, এটাই আমার বলার। আপনারা সকলেই দোয়া করবেন আমার বাবা যাতে সুস্থভাবে আরো অনেক দিন আমাদের মাঝে থাকেন এবং চট্টগ্রামের মানুষের জন্য, দেশের জন্য যাতে আরো 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 ওনাকে উনি বিলিয়ে দিতে পারেন, যেভাবে উনি এত বছর করে গেছেন। এটাই আমার বাবার মতো মানুষ হতে যদি পারি, সেটা সত্যি আল্লাহর কাছে অনেক বড় একটা পাওনা হবে। আমি চেষ্টা করি উনি যেভাবে চলেছেন, যেইভাবে উনি পরিচালনা করেছেন, সবার সাথে মিশেছেন, আমি খুব চেষ্টা করি ওভাবেই যাতে চলতে পারি সবার সাথে। আমি ওনার মধ্যে খারাপ কিছু দেখি নাই, খুব চেষ্টা করি সাধারণভাবে ওনার মতো করেই চলতে। এবং আসলে বাচ্চারা তো বাবারই, পরিবারেরই, বড়রা যেটা করে সেটাই দেখে শিখে। সবসময় চিন্তা করি আমি তো আমার বাবার কাছ থেকে খারাপ কিছু শিখিনি, আমি যদি খারাপ কিছু করি সেটা আমার বাচ্চাও করবে। আমিও সেভাবে জাস্ট ফ্যামিলির কথা, আমার বাচ্চাদের কথা চিন্তা করেও আমি খারাপ কিছু করতে পারি না, বা ইনশাল্লাহ করবো না। ধরেন এই গাড়ি করে রাস্তা দিয়ে যাচ্ছি, চিটাগাং শহরে আপনি দেখবেন যে আমরা ইজিলি আইল্যান্ডটা না ঘুরে চলে যাই, গ্লাসটা নামিয়ে ময়লাটা ফেলে দেই। আমি কাজটা করি না। ফার্স্ট থিং আমার মাথায় আসে, আমি যদি এটা করি আমার বাচ্চাও তো এই কাজটা করবে। আমার ছোট বাচ্চা আছে, ফেলতে গেলে আমি বলি যে না বাবা, এটা গাড়িতে রাখো, বাসায় গিয়ে আমরা ডাস্টবিনে ফেলবো। তো আমি যেটা করব আমার বাচ্চা তো ওইটাই শিখবে। আমরা অনেককেই, এটা জাস্ট আপনাকে কথায় বলছি, যেমন স্কুলে আমি আমার বাচ্চাকে ড্রপ করতে যাই, অনেক বাবাকে দেখি মোটরসাইকেলে করে ছেলেকে ড্রপ করতে যাচ্ছে, রং সাইড দিয়ে গাড়িটা নিয়ে গেল, বা প্রাইভেট গাড়ি করে যাচ্ছে, তো বাচ্চাটার কাছে কিন্তু রং সাইডটাই নর্মাল হয়ে যাচ্ছে, যেহেতু আমার বাবা করেছে, ওর কাছে কিন্তু এটা ওর দোষ না, এটা বাবা হয়তো না বুঝে করেছে। বাবা ছেলেটা ওই রং সাইডটাকে আমার বাবা করেছে, এটা তো কোনো ভুলের কিছু করেনি। হেলমেট পরলো না বাবা, ছেলেও শিখলো না হেলমেট পরাতে, আমি ছেলেকে দোষ কি করে দিব? বাবার সামনে ছেলে সিগারেট খাচ্ছে, আমি তো আশা কোনোদিন করতে পারি না আমার ছেলে সিগারেট খাবে না। আমার বাবা খায় নাই, আমিও খাই না, আমার ছেলে খেতে পারে, কিন্তু যেহেতু ফ্যামিলিতে দেখে নেই, হয়তো সেও খাবে না। কিছু জিনিস তো আছে, আমরা কিছু করার আগেই তো আমি আমার ফ্যামিলির কথা, বাচ্চাদের কথা চিন্তা করছি। বাচ্চারা তো বাবা বা মায়েরই প্রতিফলন। হয়তো এইসব আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, মায়ের কাছ থেকে শিখেছি। সব ধরনের মানুষের সাথে মিশার একটা প্রবণতা, সব ধরনের মানুষের সাথে মিশতে হবে, ওনাকে দেখেছি, সেটা আমরাও শিখেছি। যে কোনো বড় অনুষ্ঠানে যাওয়ার চেয়ে আমি আর আমার ফ্যামিলি বা আমার ওয়াইফ আমরা পছন্দ করি ছোটোখাটো অনুষ্ঠানগুলি, সত্যি আমরা এখনো প্রাধান্য দিই। ফ্যামিলি সবার আগে, আত্মীয় স্বজন বা বড় অনুষ্ঠানে যাওয়ার চেয়ে আমরা যেগুলিতে গেলে মন বড় করবে ওই ধরনের, এগুলি আমরা ওনার কাছ থেকেই তো শিখেছি। বাচ্চারা তো বাবার কাছ থেকেই শিখে, যা দেখছি তাই শিখেছি, অনেক ভালো জিনিস শিখেছি। আর কোনোদিন ওনাকে খারাপ কিছু আসলে করতে দেখি নাই। সবার মধ্যে তো মানুষের মধ্যে ভালো খারাপ থাকে, আমি আমার বাবার মধ্যে খারাপ কিছু করতে দেখি নাই, বা খারাপ কারো ক্ষতি করতেও দেখি নাই, ব্যবসায়িকভাবেও হোক বা ব্যক্তিগতভাবে হোক। আমি ছেলে হিসেবে এত বছর আমি দেখি নাই ওনাকে কারো ক্ষতি করতে পারি। এখন তো নিজেরাও বাবা হয়েছি,
ছোটবেলায় হয়তো এই সুযোগটা সব হয়, বাট আমাদেরকে ছোটবেলা থেকে বইয়ের প্রতি, ফটোগ্রাফির প্রতি, আব্বার ফটোগ্রাফির খুব শখ ছিল। ছোটবেলায় যেমন আমাদেরকে কখনো ক্যাশ টাকা দেওয়া হতো না, কিন্তু দুটো জায়গায় উনি আমাদের ক্রেডিট সিস্টেম করে রেখেছিলেন। একটা হচ্ছে ফুজির শোরুমে আর কারেন্ট বুক সেন্টার, এই দু জায়গায় গেলেই যা লাগবে গিয়ে খালি আমরা ডেভেলপ করে আনতাম, আর কারেন্ট বুক সেন্টার থেকে যত বই লাগবে তুমি নিয়ে আনতে পারবা, টাকা পাবা না। তো এইসব কিছু জিনিস তো আমরা শিখেছি। আর কখনো ওনাকে আমি নিয়মের বাইরে যেতে দেখি নাই। ওগুলিও হয়তো আমার জীবন আমি দেখতে পাচ্ছি, আমিও অনেক কিছু নিয়মের বাইরে করতে পারি না, করতে পছন্দও করি না। বিভিন্ন অনুষ্ঠানে সম্মাননা দিতে ডাকছেন, এটা করছেন ওটা করছেন, আমি প্রোগ্রামগুলো আসলে এখন ওনা সেট করে দিই। অনেক প্রোগ্রামে উনি না বলতে পারেন না, এই জন্য এখন কেউ ফোন করলে উনি আমার দিকে আঙ্গুলটা তুলে দেন, আমার নাম্বারটাই দিয়ে দেন যে ওয়াহিদের সাথে কথা বলো। তখন আমি বুঝি যে উনি যেতে চান, না বলতে পারেন না কেউ। আমি আমাদের ঘরোয়া ব্যাপারেও দেখেছি, ভালো খারাপ ওনার পছন্দ না, না শব্দটা উনি ছেলে মেয়ে বা কেউ, এই কারণে হয়তো আমরা অনেক ভুলও করেছি। কিন্তু আমার বাবা আমাদেরকে সহজে না বলেন না, বাবাদের আর একটু কঠিন হওয়া উচিত। আমার বাবা আমাদের সাথে কঠিন হতে পারেন না কোনোদিন। জি, আমার সাথে আমার বাবার কি এই তো পরিবারে। জি, বাবা ভীষণ বই পড়তে ভালোবাসেন, আর সময় পেলেই উনি কোরআন শরীফ পড়েন মাগরিবের সময়, বা যখনই দেখি। আর আমি তো দোতলায় থাকি, উপর থেকেও শুনি উনি কোরআন শরীফ পড়েন। এবং উনি ভীষণ সোশ্যালাইজিং পছন্দ করেন, সামাজিকতা ওনার জীবনের একটা বিশাল অঙ্গ। এই কারণেই চট্টগ্রামের মানুষ যে কোনো দাওয়াতেই বলেন, কেউ একটা ফোন করলেই কিন্তু আমার বাবা গিয়ে হাজির হয়ে যান। আগে আব্বা আমি দেখেছি 7টা-8টা দাওয়াত উনি অ্যাটেন্ড করেছেন। এখনো জাস্ট শরীরের কারণে উনি করতে পারছেন না, ওনার মন কিন্তু ঠিকই চায় যেতে। শ্বশুর বললে আমার মনে হয় যে এটা একটা দূরের একটা সম্পর্ক, আর বাবা বললে মনে হয় যে আমার একদম কলিজার একটা সম্পর্ক। কারণ এত বেশি ভালোবাসি এই মানুষটাকে, আমি এত বেশি ভালোবাসি, সেটা প্রকাশ আমি করতে পারি না। সেই জন্য আমাকে যদি কখনো বলতে বলা হয় বাবাকে নিয়ে, আমার কাছে মনে হয় আমি কী বলবো। এই বইটাতে আমি আসলে কিছুই লিখিনি, তো আমাকে যখন বলা হয়েছিল লিখতে, আমি কী বলবো, বাবা তো আমার বাবা, মানে আমার কাছে বেস্ট। এর থেকে আমি ভালো কিছু দেখি না, ভালোর অগ্রগতিক হচ্ছে আমার বাবা। একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে প্রতিটি সফলতার পিছনে কিন্তু একটি গল্প থাকে, এবং সেই গল্পের অনেকটা জুড়ে যে মানুষটি রয়েছেন। আমি যেদিন থেকে আমার কাজ শুরু হয়েছে সেদিন থেকে আমি করছি, কারণ আমি বিশ্বাস করি যে আমার যারা কাজ করছে তাদের সঙ্গে যদি আমি মিলেমিশে থাকি, এবং কোথায় কি হচ্ছে না হচ্ছে এবং আজকের কি সংবাদ সেটা কদ্দূর আমাদের কাছে আসলো সেটা আমি দেখি, এবং তাদের সঙ্গে কথা বলে কোন পৃষ্ঠায় যাবে বা কোথায় যাবে, কীভাবে ট্রিটমেন্ট করতে হবে সেভাবে তাদের সঙ্গে কথা বলি। নিউজ এডিটর যিনি আছেন আমাদের, ওনার সঙ্গে কথা বলি। তারপর যারা সাংবাদিক যারা আছেন, যারা বাইরের রিপোর্ট করেন, রিপোর্টারদের সঙ্গেও কথা বলি, এবং সেখান থেকে দেখে নিয়ে যেই সমস্ত সংবাদগুলি আমরা আমাদের রিপোর্টাররা এবং অন্যান্য সংস্থা থেকে যেগুলি আমরা যা সাবস্ক্রাইব করি, সেই নিউজগুলি দেখে আমরা ঠিক করি যে কথা বললে একটা জিনিস হয় যে, কারণ কয়েকজনের মতামত নিয়ে করলে সেটা আরও একটু বেটার ট্রিটমেন্টটা হয়। তো আমরা সবসময় চেষ্টা করি, আপনি দেখবেন যে চট্টগ্রামের একটা যে কোনো সংবাদকে লিড করার জন্য, চট্টগ্রামের সুখ দুঃখের কথা বলার জন্য, চট্টগ্রামবাসীর কথা বলার জন্য। এই যে চলার পথে আমাদের যে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা, বিশেষ করে আমি একটা সবসময় যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে, আমরা একটা পরিবার হিসেবে আমার এখানে যারা কাজ করে তাদেরকে আমরা বলি যে আমি আজাদি পরিবার বলি। আমি আমার কথা বলি না, আমার
এই কথা বলি না। কারণ আমরা যদি পারিবারিক হিসেবে যদি আমরা যদি সকলকে যদি একটা বাইন্ডিংয়ের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে তখন সকলে তার স্বতঃস্ফূর্তভাবে তারা সেই কাজটা করবে, যে আমার আজকে ওই ডিউটি করলাম, ওইটা করলাম, ওইটা করলাম, ওইটা করবো, ওইটার মধ্যে না থেকে তারা মনে করবে যে আমার নিজের কাজটা আমি নিজে করছি। আঞ্চলিক ভাষা করার প্রধান কারণটা হচ্ছে যে যাতে চট্টগ্রামবাসীরা বুঝতে পারে যে আমরা চট্টগ্রামকে নিয়ে আছি। আমরা জানেন ডক্টর ইউনূস যখন নোবেল প্রাইজ পেল, আমরা যে হেডিংটা করেছিলাম 8 কলাম ব্যাপী, যে আর ইউনূস নোবেল পাইয়া, তারপর ধরেন একবার টাইটেল বোর্ড হলো, তার কিছু 2-3 দিন পরে আবার সেটা রিপিট হচ্ছিল, তখন আমরা কি হেডলাইন করলাম? আমরা হেডলাইন করলাম আবার আইয়ের। এই যে একটা জনগণের কাছে পৌঁছে যাওয়ার, জনগণের সঙ্গে একাত্ম হওয়ার, সেটা একমাত্র উপায়টা হচ্ছে তাদের ভাষার সঙ্গে একাত্ম হওয়া। আপনারা অনেকদিন আগে দেখেছিলেন যে আমি চট্টগ্রামে ঢোকার পথে কয়েকটা সাইনবোর্ড লাগাইছিলাম। সেখানে একটা গোলাপ ছিল, তার পাশে লেখা ছিল আইউনজে স্বাগতম, ওয়েলকাম। তিনটা লিখছি এই জন্য যে আইউনজে অনেকে বুঝবে না, তার এটা হচ্ছে বাংলায় হচ্ছে স্বাগতম, আর ইংরেজিতে লেখা হচ্ছে ওয়েলকাম। যারা বিদেশি যারা আসবে, তারা যারা বাংলা পড়তে পারে না, তাদের জন্য সেটাও লেখা হলো যে ওয়েলকাম, তারা যাতে বুঝতে পারে। এবং সেখানে আজাদির নামটা ছিল। এই একটা গোলাপ দিয়ে তাদেরকে করে, এবং চট্টগ্রামের ভাষাকে প্রাধান্য দিই, কারণ আমার মায়ের ভাষা তো আসলে চট্টগ্রামের ভাষা। এখানে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে, আপনি যখন ভালো বাংলায় যখন কথা বলবেন, তখন কিন্তু আপনাকে ভালো বাংলায় বলতে হবে। কিন্তু যেহেতু আমি চট্টগ্রামের, আমি ছোট থেকে একটা চট্টগ্রামী ভাষায় কথা বলতে বলতে আমার টোনের মধ্যে যে চট্টগ্রামী ভাষা চলে আসে, সেটা দূষণীয় বলে তো আমি মনে করি না। ধরেন একজন সিলেটিকে যদি আপনি যদি জিজ্ঞেস করেন, তখন সেই সিলেটের টোনে একটা কথা বলবে, সেটা দূষণীয় হবে কেন? আমি তো সেইভাবে আমার যারা আশেপাশে আসছে, আমাদের আমরা যে স্কুলে লেখাপড়া করেছি, তো সেখানে তো একটা বেশিরভাগ ছাত্রই আমাদের সঙ্গে চট্টগ্রামী ভাষায় আমরা এমনি কথা বলেছি, কিন্তু যখন লিখতে গেছি তখন আমরা বইয়ের ভাষায় বা বিশুদ্ধ বাংলায় আমরা কথা বলেছি। তো সেখানে আমার যদি টোন চলে আসে, তাহলে সেটা নোয়াখালীর টোন যদি আসে, চট্টগ্রামের টোন যদি আসে, সিলেটের যদি টোন চলে আসে, বরিশালের টোন যদি চলে আসে, তো সেটা দূষণীয় হওয়ার কোনো কারণ নাই। এটাকে আমি ওইভাবে দেখি না। ধরেন এখানে একটা হাসির কথা আছে, সেটা বলতে চাই। সেটা হচ্ছে যে একজন খুব ভালো, তার ধারণা সে খুব ভালো কথা বলে, ভালো বাংলা ভাষায় কথা বলে, শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে। তখন তাকে বলে ভাই আমি এত ভালো বাংলা কথা কই। সে এক সিলেটি, সে বলে যে আমি এত ভালো বাংলা কথা কই যে লোকে মনে করে আমার বাড়ি নদিয়া শান্তিপুর, আসলে আমার বাড়ি সিলট। তো তার খারাপ বলে তো আমি কিছু মনে করি না, তার সেটা সে বলতে করতে পারি, তাহলে তো হলো। আমি হঠাৎ চীন দেশে চলে গেলাম, সেখানে আমি চীনা ভাষা কথা বলতে পারবো, বাট আমি যদি সেখানে যদি কমিউনিকেট করতে পারি তার সঙ্গে, তাহলে আমি যদি ধরুন একটা ডিমকে দেখাচ্ছি, সেখানে যদি আমি যদি মুরগির ডাক দিয়ে যদি একটা বলি যে এরকম একটা কিছু দাও, তাহলে সেটা তো হলো। এটা হচ্ছে ভাষাটাও তো একটা কমিউনিকেশন, মানে বুঝিয়ে দেওয়া, এটাই তো ভাষা। ভাষা আবার কি? এবং আরেকটা জিনিস হচ্ছে ভাষার যেটা বিশেষত্ব, সে আপনি প্রত্যেক 5 মাইল যেতেই কিন্তু ভাষার ডায়ালেক্ট থেকে শুরু করে সব কিছু একটু একটু করে পরিবর্তিত হতে থাকে। তাহলে তো আমি এত কিছু শিখতে পারবো না। আমাকে জানতে হবে আমি আমার ভাষায় বা যেই ভাষা আমি কথা বলছি বা অন্য ভাষায় কথা বলছি বা আমার যে আঙ্গিকে কথা বলছি, কারণ আমরা জাতীয় পত্রিকা হতে চাই না, আমরা চট্টগ্রামের পত্রিকা হয়ে থাকতে চাই এবং চট্টগ্রামকে নিয়ে লিড করে এবং চট্টগ্রামের যে সুখ দুঃখ যে কাহিনী, সেটা নিয়ে আমরা চলি বলেই চট্টগ্রামবাসী আমাদেরকে এত বেশি পছন্দ করে এবং আমার আজাদি আজকে এই পজিশনে আমরা
দাঁড় করতে পেরেছি। আমি অনেকদিন আগে বিবিসিকে বলেছিলাম আমি আমার স্বপ্ন ছুঁয়ে ফেলেছি। স্বপ্ন ছোঁয়ার যে গল্প সেটা কিন্তু আর কিছুই না। আমার একটা মাত্র স্বপ্ন ছিল যে আমার বাবা আমাকে একটা কাগজ দিয়ে গেছেন, সেই কাগজটাকে দাঁড় করিয়ে দেওয়া, সেটাই ছিল আমার একমাত্র স্বপ্ন। আমার মনে হয় সেটা আমি করতে সক্ষম হয়েছি। এটা তো আমার সবচেয়ে বড় পাওনা। কারণ অনেক সময় ফ্রাস্ট্রেট হয়ে যায় যে একটা পাওনার পরে আরেকটা পাওনাতে চায়। আমি কিন্তু সেটা চাই না, আমার অত কিছু পাওনা নাই। এই যে আজকে আপনারা দেখছেন যে 21 পদক সরকার থেকে আমাকে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমার চাওয়ার মধ্যে ছিল না। যেহেতু আমি এই সংবাদপত্রের সঙ্গে জড়িত এবং যা যা আমার করার প্রয়োজন সেটার সঙ্গে আমি লেগেছিলাম বলে আজকে আমার এই স্বীকৃতি। আসলে আমার মনে হয় জীবনটা তো কখনো থেমে থাকে না, লাইফ নেভার স্টপস। আমি না থাকলে আরেকজন আসবে, এটা তো সত্য সিদ্ধ, নইলে পৃথিবী এত বছর টিকে থাকতো না। সুতরাং আরেকটা জিনিসও মনে রাখতে হবে, সেটা হচ্ছে না, নোবডি ইজ ইনডিসপেন্সিবল ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কেউ ইনডিসপেন্সিবল না। সুতরাং আমি না থাকলে আমি আশা করব যে আমার ছেলে, আমার অবর্তমানে ওয়াহিদ মালেক আছে, শিহাব মালেক আছে, এরা এই কাগজটাকে ধরে রাখবে।